বউ, আমার বউ কোথায়? তুর্যের আকস্মিক তর্জন গর্জনে কম্পিত হলো সুবিশাল চৌধুরী বাড়ি। ছেলের প্রায় 7 বছর পরে দেশে ফেরার আনন্দে এতক্ষণ যে জলসা বসেছিল মুহূর্তেই ভাটা পড়ল তাতে। তুর্য চেঁচিয়ে উঠল আবারও, অত্যন্ত ক্রোধের সাথে বলল। আমার বউ চলে গেছে মানে কি? কোথায় গেছে সে? তুর্যের হঠাৎ এহেন আচরণে বাকরুদ্ধ চৌধুরী পরিবার। যে বউকে মানে না আর না কখনো মানবে, এই বলে দেশ ছেড়েছিল তুর্য। আজ এত বছর পর দেশে ফিরে ঘরে প্রবেশের পরবর্তী মুহূর্তে বউয়ের খোঁজ করছে। উপস্থিত সবাই তো হতবাক হয়ে পড়েছে, যেন এ এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। তুর্যকে ঠিক কী উত্তর দিবে বুঝে উঠতে পারছিল না কেউ। তবে ছেলেটার এই তর্জন গর্জন খুব একটা প্রভাব ফেলতে পারল না তার মা তাহমিনা বেগমের উপরে। তিনি এগিয়ে এলেন ছেলের পানে, কপাল কুঁচকে শুধালেন। কিসের বউ? কার বউ? তুর্য যেন অবাক না হয়ে পারল না। কার বউ মানে কি? তুর্য কপাল টান টান করে জবাব দিল। অবশ্যই আমার বউ। সেটাই তো, তোমার বউটা এলো কোথা থেকে? তুর্য কপাল কুঁচকাল, থমথমে কণ্ঠে বলল। মা, মজা করো না তো। আমার বউকে বের করে আনো। তাহমিনা বেগম দাঁতে দাঁত চাপলেন, তীক্ষ্ণ কণ্ঠে বললেন। কোনো বউ নেই। মানে কি মা? আমার স্পষ্ট মনে আছে, আমার আজ থেকে 7 বছর আগে বিয়ে হয়েছিল। সেই অনুপাতে আমার এখন ছোটখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ থাকার কথা। সেই বউ কোথায় আমার? সে বিয়ে তুমি তখন মানোনি, তাই তো কবুল বলার পর মুহূর্তে বউয়ের মুখ না দেখেই বিয়ের আসর ছেড়েছিলে। আর তারপর দেশ। তুর্যের মুখখানায় কিছুটা অস্থিরতা প্রকাশ পেল, তবে কণ্ঠের স্বাভাবিকতা বজায় রেখেই বলল। তাই বলে তো আর বিয়েটা মিথ্যে হয়ে যাবে না। বিয়ে যখন করেছিলাম তখন সে আমার বউ। তাছাড়া তখন বিয়ে মানিনি, এখন মানছি। আমার বউকে আমার কাছে ফেরত দাও। তখন যেহেতু মানোনি, এখনো মানার দরকার নেই। ধরে নাও তোমার বিয়েই হয়নি। বিস্ময়ে তুর্যের চোয়াল ঝুলে পড়ল। একজন বিবাহিত পুরুষকে তার মা কি সুন্দর অবলীলায় বলল, ধরে নাও বিয়েই হয়নি। এ কেমন কথা? তুর্য গম্ভীর কণ্ঠে বলল। পারবো না। বউ লাগবে আমার। এত বছর তো লাগেনি, এখন কি কারণে বউ লাগবে? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল। তোমাকে আব্বুর যে কাজে লাগে, আমারও আমার বউকে এখন সেই কাজেই লাগবে। ছেলের যেন লাগামহীন কথার দাপটে পাশের সোফায় বসে থাকা মোজাম্মেল চৌধুরী কেসে উঠলেন খুব খুব করে। ছেলেটা তার ছোটবেলা থেকে নির্লজ্জ, লাগামহীন, জেদি এবং রগজটা ধাঁচের। তাই তো ছেলেটাকে বেঁধে ফেলতে ওই বয়সেই বিয়ে করিয়েছিলেন। কিন্তু হলো কি, হিতে তো বিপরীত। এখন তো আবার এই ছেলে এত বছর বিদেশে কাটিয়েছে, নিশ্চিত নির্লজ্জতায় উচ্চতার ডিগ্রি নিয়ে এসেছে। তপ্ত নিঃশ্বাস ফেললেন তাহমিনা বেগম, শক্ত কণ্ঠে বললেন। আমরা তোমাকে পৃথার সাথে বিয়ে দিয়েছিলাম ওদের পরিবারের সাথে আমাদের সম্পর্কটা মজবুত করার জন্য। তুমি ভালোভাবেই জানো, ওর মা আর আমি সেই ছোট্টবেলা থেকে খুবই ভালো বান্ধবী ছিলাম। খুব ইচ্ছা ছিল ওর সাথে সম্পর্কটা দৃঢ় করার, নয়তো একজন 20 বছরের তরতাজা যুবকের সাথে মাত্র 10 বছরের একটা বাচ্চা মেয়ের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। কিন্তু তুমি বিয়েটা মানতে পারলে না, ভয় দেখিয়ে কবুল বলানোর পর মুহূর্তে বিয়ের আসর ত্যাগ করলে। বাচ্চা মেয়েটার মুখটা পর্যন্ত দেখলে না। এটুকু বলে থামলেন তাহমিনা বেগম, আবারও বললেন। বিয়ের আসর ছাড়ার আগে একটা মুহূর্তের জন্যও ভাবলে না তোমার এমন পদক্ষেপে ওই বাচ্চা মেয়ের উপরে কী নেমে আসবে? আমাদের সমাজ মোটেই ভালো নয়। তারা বিবাহের পর স্বামীর ছেড়ে যাওয়া স্ত্রীকে মোটেই ভালোভাবে দেখে না। হয়তো পৃথা ছোট ছিল, তবে ওর উপরেও তোমার পদক্ষেপের আঁচ আসতে শুরু করেছিল। মেয়েটা বাইরে বের হতে পারতো না, কেউ খেলতে নিত না, মানুষ তিরস্কার করত। ধীরে ধীরে শুধুমাত্র তোমার কারণে ওদের সাথে আমাদের সম্পর্কের অবনতি হয়। আর ওর পরিবার চায়নি ওর উপরে এই ঘটনার বিশাল কোনো আঁচ আসুক। ভুল বলো আর অন্যায় বলো, আমাদের বড়দের ছিল, ওই ছোট্ট মেয়েটার তো ছিল না। এমনকি তখনও বিয়ের মানেটাও ততটা বুঝে উঠতে পারেনি। মেয়েটা ছোট ছিল, তাই ওর সাথে ঘটা কঠিন বিষয়গুলো বোঝার আগেই ওরা এলাকা ছাড়লো। তোমার বিদেশে পাড়ি দেওয়ার 6 মাসের মাথায় ওরা অন্যত্রে চলে গেল। মায়ের সব কথা শুনে একটু নরম হলো তুর্য, শান্ত কণ্ঠে বলল। কোথায় গেছে ওরা? আমাদের জন্য এলাকা ছেড়েছে, নিশ্চয়ই আমাদের বলে যাবে না কোথায় গেছে। থামলেন তাহমিনা বেগম, আবারও বললেন। দেখো, ভুল যা করেছি আমরা বড়রা, এখানে তোমারও কোনো দোষ নেই। তুমি তখন বলেছিলে বিয়েটা তুমি করতে চাও না, কিন্তু আমরা শুনিনি।
জোর করেছি। আমরা আমাদের ভুলের জন্য অনুতপ্ত এবং তোমাদের কথাই মেনে নিয়েছি। গোপনে বিয়ে হয়েছিল, আবার গোপনেই এই বিয়ে দুই পরিবারেই ভেঙে দিয়েছে এক প্রকার। শুধু বাকি রয়েছে তালাকটা। তা পৃথার বাবা বলেছেন মেয়ের প্রাপ্তবয়স্ক হলে নিজ দায়িত্বে তালাক নিয়ে নেবেন। সুতরাং এই বিষয়ে আর ঝামেলা করো না। যে বিয়ে তুমি কখনো মানোনি সেই বিয়ে নিয়ে চোটপাট দেখিও না। তালাক শব্দটা কর্ণে পৌঁছাতেই বুকটা ছ্যাঁত করে উঠল তুর্যের। যে বউয়ের জন্য এতকাল অপেক্ষা করেছে, এতকাল ছটফটিয়ে মরেছে, সে বউকে কিনা তালাক দিবে? অসম্ভব। তবে নিজের চিন্তার মধ্যভাগে এই ছেলেটার মাথায় হুট করে আরেকটা চিন্তা হানা দিল। পিটপিট করে সে তাকালো মায়ের পানে, সন্ধিহান সুরে বলল, আচ্ছা, তুমি আবার কোনোভাবে আমার থেকে পৃথাকে লুকিয়ে রাখোনি তো মা? তুর্যের এহেন কথায় বেজায় বিরক্ত হলেন তাহমিনা বেগম। এত কিছু বুঝিয়ে বলার পরও ছেলেকে আবার উদ্ভট প্রশ্ন করছে। তিনি তো এতকাল জানতেন ছেলে কোনোদিনও এই বিয়ে মানবে না, তাই তো বিদেশে গিয়ে খাপটি মেরে রয়েছিল। তাহলে পৃথাকে লুকিয়ে রেখে তার কি লাভ? ছেলের কথার উত্তর দিলেন না তাহমিনা বেগম। কপাল কুঁচকে বিরক্তিকর ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। তুর্য মায়ের দিকে চোখ ঘোরালো, গম্ভীর কণ্ঠে বলল, আরুষ। তুর্যের এমন ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে কেঁপে উঠল আরুষ। ছেলেটা তুর্যের অ্যাসিস্ট্যান্ট। আজ প্রায় 2 বছর ধরে আরুষ রয়েছে তুর্যের সাথে। এর মধ্যে সহস্রবার তুর্যকে রেগে যেতে দেখেছে সে, কিন্তু এতটা চটপাট করতে দেখেনি। আরুষ কম্পিত কণ্ঠে বলল, জি স্যার। আমার বউকে খুঁজে বের করো। আরুষ মাথা চুলকালো, আমতামতা করে বলল, আমি তো ম্যাডামকে চিনি না স্যার, যদি একটু বিস্তারিত বলতেন। আরুষের কথায় বিরক্ত হলো তুর্য, কপালে ভাঁজ ফেলে বলল, আমার বউয়ের নাম পৃথা, পৃথা ইসলাম। আর তার থামলো তুর্য, মায়ের দিকে তাকিয়ে বলল, আমার বউয়ের রাজাকার বাপটার নাম যেন কি মা? জানি না। তুর্যর মুখশ্রী গম্ভীর রূপ ধারণ করলো। মায়ের দিক থেকে চোখ ঘুরে এসে তাকালো বাবার পানে। ছেলের দৃষ্টি নিজের ওপর পড়ার সাথে সাথে অন্যদিকে ফিরলেন মোজাম্মেল চৌধুরী। তুর্য ভ্রু কুঁচকাল। বাবার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো মেজ চাচা আব্বাস চৌধুরী আর ছোট চাচা আনিক চৌধুরীর পানে। তারাও দ্রুত চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। এরপর আবারও দৃষ্টি ঘুরালো সে চাচি আর ঘরে ভাই বোনদের উপরে। দৃষ্টি নিক্ষেপ করার আগেই দেখলো সব হাওয়া। তাতে দাঁত চাপলো তুর্য, কটমট করে বলল, এই এরা এরা আমার পরিবার মোটেই না। এরা এক একটা বিশ্বাসঘাতকের গোডাউন, ঘসিটি বেগমের শিষ্য। এরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমার বউকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে। আমার মুরগির বাচ্চার মতো বউটাকে তার রাজাকার বাপের হাতে তুলে দিয়ে আমাকে বউ ছাড়া করেছে। সব কটাকে আমি দেখে দিব, সব বিশ্বাসঘাতকের দল। এটুকু বলেই থামলো তুর্য, আদেশের সুরে বলল, যত দ্রুত সম্ভব আমার বউকে খুঁজে বের করো আরুষ, নয়তো তোকে আমি পচা নর্দমায় গোসল করাবো। কথাটি বলেই ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নিজ কক্ষের দিকে এগিয়ে গেল তুর্য। আরুষ বেচারা পড়ল মহাবিপদে। এখন সে কিভাবে তুর্যের বউকে খুঁজে বের করবে শুনি? এত বড় বাংলাদেশে শুধু নাম দিয়ে কাউকে খুঁজে বের করা যায়? কি এক যন্ত্রণা! তুর্য ধূপধাপ পা ফেলে নিজের কক্ষে এলো। ক্রোধের শরীর জ্বলছে ভীষণ, সাথে অন্তরও পড়ছে। ঠিক কতটা আশা নিয়ে সে ফিরে এসেছিল দেশে। ভেবেছিল ছোট্ট বউটাকে আপন করে নিবে এবার, কিন্তু না, সে বউটাই তো নেই তার। পরিবারের লোকেরা খুব তো তাকে জোর করে বিয়ে দিতে পেরেছিল তখন, তেমনি জোর করে বউটাকে রেখে দিতে পারেনি। চারদিকে শুধু বিশ্বাসঘাতকতা আর বিশ্বাসঘাতক। তুর্য ক্রোধে জর্জরিত হয়ে এদিক ওদিক তাকালো। হঠাৎ একটা লাগেজের পানে চোখ আটকে গেল তার। গোলাপি রঙের ছোটখাটো একটা লাগেজ। লাগেজটার পানে তাকিয়ে তুর্যর দৃষ্টি কিছুটা নরম হলো। ধীর পায়ে সে এগিয়ে গেল সেদিকে। গোলাপি রঙের ছোটখাটো একটা লাগেজ। লাগেজটার পানে তাকিয়ে তুর্যর দৃষ্টি কিছুটা নরম হলো। ধীর পায়ে সে এগিয়ে গেল সেদিকে। এই লাগেজটা তুর্য তার বউয়ের জন্য এনেছিল। এই যে গোলাপি রংটা একদম পছন্দ না তুর্যের। দেখলেই কেমন গা গলায়, অথচ নিজের শক্তপোক্ত পুরুষালী গম্ভীর সত্তা ভেঙে এক প্রকার চোখ নাক বন্ধ করে দোকান থেকে সে এই রঙের একটি লাগেজই বাছাই করে এনেছে। ছোটবেলা থেকে নিজ ব্যক্তিত্ববোধ বরাবরই নারীর সঙ্গ এড়িয়ে চলেছে ছেলেটা। সেই কারণবশত নারীদের পছন্দ অপছন্দ সম্পর্কে খুব একটা জ্ঞান নেই তুর্যর। তবে সে খুব করে চেয়েছিল তার তরফ থেকে দেওয়া প্রথম উপহারটা যেন পছন্দ হয় তার মাত্র 17 বছরের বাচ্চা বউয়ের। তাই তো দোকানে গিয়ে সে দোকানিকে শুনিয়েছিল। মেয়েরা কোন রংটা বেশি পছন্দ করে? দোকানি দারুণ কণ্ঠে জবাব দিয়েছিল। তুর্য আর ডানে বামে তাকায়নি। নিজের অপছন্দের কথা চিন্তা না করে চিন্তা করেছিল তার কিশোরী বউয়ের পছন্দের কথা। ব্যাস, কিনে নিয়েছে এই গোলাপি রঙের লাগেজটা। পুরো লাগেজে ভরেছে অসংখ্য চকলেট, ছোট ছোট পুতুল, চুলের ব্যান্ড, হাতের ব্রেসলেট, কানের দুল, আরও মেয়েলির সামগ্রীতে।
ভেবেছিল এই এত বছর পরে বাড়িতে ফিরে প্রথমে মুখ দর্শন করবে বউয়ের, খুব যত্নে তার মান ভাঙাবে। মেয়েটাও হয়তো এত বছরের জমে অনেক অভিযোগের ঝুলি নিয়ে বসবে তার সম্মুখে। তুর্য সে অভিযোগগুলো ভীষণ মন দিয়ে শুনবে, আদরে ভঙ্গিতে বউকে বুকে আগলে নিবে। অথচ এটা কি হলো? বাড়ি ফিরে দেখলো তার বউই নেই। তার বিশ্বাসঘাতক পরিবারটা তার ছোট্ট বউটাকে ধরে রাখতে পারেনি। তুর্য বসে পড়ল বউয়ের জন্য আনা গোলাপি রঙের লাগেজটার পাশে। লাগেজটা হাতে বুলাতে বুলাতে ব্যস্ত হলো পুরনো স্মৃতিচারণে। আজ থেকে 7 বছর আগে তখন তুর্যের বয়স মাত্র 20 বছর। সদ্য তরতাজা এক যুবক সে, শরীরে টকবকে রক্তের দাপট। কেবলই অনার্সের প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উন্নীত হয়েছিল। ধীরে ধীরে জড়িয়ে পড়েছিল রাজনীতি নামক বেড়াজালে। সারাদিন এদিক ওদিক ছোটাছুটি থাকতো দলের সাথে। ছোটখাটো এক নেতা হয়ে উঠেছিল সে। তেমনই একদিন কলেজের শেষে বন্ধু বান্ধবের সাথে এক সমাবেশে উপস্থিত থাকাকালে মোফাজ্জল চৌধুরী কল করে বাড়িতে আসার তাগিদ দিল। প্রথমে সভা ছেড়ে তুর্য বাড়িতে আসায় রাজি না হলেও বাবার জোড়াজুড়িতে শেষে রাজি হয়েছিল। মাত্র 1 ঘন্টার মধ্যে বাড়ি ফিরেও এলো সে। বাড়ি ফিরতে বাবা জানালো তার বিয়ে। তাও কার সাথে? তার মায়ের বান্ধবীর মাত্র 10 বছরের মেয়ের সাথে। 5ম শ্রেণীতে পড়ে মাত্র। মেয়েটাকে সে দেখেছে। বাড়ির কাছাকাছি হওয়ায় মেয়েটা প্রায় থাকতো এ বাড়িতে। ছোটোখাটো চঞ্চল দেহি এক মেয়েটা দৌড়ে বেড়াতো পুরো বাড়িময়। তবে কখনো এতটা ভালোভাবে খেয়াল করে দেখা হয়নি। আর আজ কিনা তার সাথে বিয়ে, হাঁটুর বয়সী এক মেয়ের সাথে। আজব তো, যার সাথে তার বয়সের পার্থক্য প্রায় 10 বছরের। আচমকা এমন সংবাদ হতবুদ্ধি সম্পন্ন হয়ে পড়েছিল তুর্য। কয়েক মিনিট কেটেছিল তার ঘোরের মধ্যে। ঘোর কাটাতেই বাবা মাকে চিৎকার করে সে বলেছিল, এই বিয়ে আমি করব না। কিন্তু কেউ শোনেনি তার কথা। এক প্রকার ধরে বেঁধে বসেছিল বিয়ের পিড়িতে। তখনও তুর্য জেদ ধরে বসেছিল কবুল বলবে না, কিন্তু মোফাজ্জল চৌধুরী ত্যায্য করার ভয় দেখিয়ে শেষ পর্যন্ত কবুল পড়িয়ে ছেলেছিল। সেও নিজের ক্রোধ আর জেদের বশে কবুল বলার পর মুহূর্তে বইয়ের মুখ না দেখেই বিয়ের আসর ছেড়েছিল। যাওয়ার আগে অত্যন্ত ক্রোধের সাথে বলে গিয়েছিল, বিয়ে করতে বলেছো, বিয়ে করেছি। এর বেশি আমার থেকে আর কিছু আশা করবে না। আমি না এই বিয়ে মানি আর না কখনো মানব। বিয়ের আসরের সাথে সাথে তুর্য সেই দিনই বাড়িও ছেড়েছিল, উঠেছিল হোস্টেলে। বাবা মা বাড়ির সবাই অনেক চেষ্টা করেও বাড়িতে ফেরাতে পারেনি ছেলেকে। ওই ক্রোধের বশেই মাত্র তার 1 মাসের মাথায় দেশও ছেড়েছিল সে। ধীরে ধীরে ক্রোধও কমল। অবচেতন মন বারবার জানান দিল তার বিয়ের কথা। হোক জোর করে বিয়ে, কিন্তু বিয়েটা তো তার হয়েছে। তবে বয়সের পার্থক্যের কথা ভেবে তুর্য দমাতে চেয়েছিল নিজের ভিতরকার চেতনাকে। পারেনি সে। দিন দিন কেমন ওই ছোট্ট মেয়েটার প্রতি অনুভূতি প্রখর রূপ ধারণ করতে শুরু করেছিল। অদৃশ্য এক পিছুটান অনুভব করল তার ফেলে আসা বউয়ের প্রতি। এই বুঝি পবিত্র সম্পর্কের টান? এই বুঝি ওই কবুল বলার মাহাত্ম্য? তুর্য প্রাণপণ চেষ্টা করেছিল নিজেকে দমাতে। ছোট্ট মেয়েটার থেকে মন সরাতে ঝুঁকতে চেয়েছিল অন্য নারীর প্রতিও, কিন্তু সে পারেনি। কোনো মেয়ের পানে পুরোপুরিভাবে তাকাতে গেলেও ভিতর থেকে বাধা দিত কেউ একজন। স্বপ্নে এসে একটা ছোট্টখাটো মেয়ে শাসিয়ে বলে যেত, আমি ছাড়া একদম অন্য কোনো মেয়ের পানে তাকাবেন না, তাহলে গলা টিপে মেরে দেবো একদম। ধীরে ধীরে সময় গড়ালো আরও। তুর্য অবাত এক পিছুটানে আটকে গেল বাজেভাবে। একটা সময় বুঝলো সে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে তার বাচ্চা বউকে। অদেখা নামানা বউটা ডাকাতের ন্যায় গ্রাস করে নিয়েছে তুর্যের হৃদয়কে। দিনে দিনে বউয়ের জন্য অস্থিরতা বাড়ল। বারবার সে ফিরে আসতে চেয়েছিল দেশে, কিন্তু সে পথ সে নিজেই বন্ধ করেছে। পড়াশোনা না শেষ করে দেশে ফেরা সম্ভব ছিল না তার। দিনের পর দিন ছটফটিয়ে মরেছে। একটাবার বউয়ের মুখটা দেখার জন্য হৃদয় উতলা হয়ে উঠেছিল ভীষণভাবে। বারবার কথা বলতে ইচ্ছে হচ্ছিল বউয়ের সাথে, একটাবার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে হচ্ছিল। তবে চক্ষু লজ্জায় কাউকে সে কথা বলতে পারেনি কাউকে। যেভাবে বউ মানবে না বলে দেশ ছেড়েছিল, তাতে কারোর কাছে বউয়ের কথা জিজ্ঞেস করতে লজ্জা হচ্ছিল তার। আর বাড়ির লোকও কখনো যে তার বউয়ের কথা বলেনি তাকে। তবে তুর্য ভেবেছিল তাকে যেভাবে জোর করে বিয়ে করেছিল, তেমনভাবে তার পরিবার বউটাকেও জোর করে রাখবে। কিন্তু রাখেনি। বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে সবাই। এক রাজাকারের পাল্লায় পড়ে খসড়ি বেগমের ন্যায় আচরণ করেছে। কোনো রকমে পড়াশোনা 5 বছর শেষ করে অবশ্য দেশে ফিরে চেয়েছিল তুর্য, কিন্তু মোফাজ্জল চৌধুরী ব্যবসার কাজে আটকে দিল আবারও। শেষে সব কাজের অবসান ঘটিয়ে দেশে ফিরল প্রায় 7 বছর পর। আর ততদিনে সে বউ ছাড়া কি এক যন্ত্রণার ব্যাপার। ভোরের আলো ফুটেছে, নীল সুন্দর আকাশটাকে গ্রাস করে নিয়েছে উজ্জ্বল এক সূর্য। প্রতিদিনের তুলনায় আজ যেন সে একটু বেশি দীপ্তি ছড়াচ্ছে। নিজের কক্ষ থেকে একদম তৈরি হয়ে বেরিয়ে এলো তুর্য। ফর্সা শরীরে জড়িয়েছে কালো প্যান্ট আর সাদা শার্ট। কাঁধে ঝুলছে একখানা কালো কোট। এর মধ্যে দেখতে দেখতে প্রায় দিন 5 মতো কেটে গিয়েছে। তুর্য প্রাণপণ এই কয়দিনে চেষ্টা করেছে নিজের বউকে খুঁজে পাওয়ার। বাবা মা পাড়া প্রতিবেশীদের কাছে খোঁজখবর নিয়ে চাপ সৃষ্টি করে এখনো অবধি এইটুকু জানতে পেরেছে যে তার রাজাকার শ্বশুরটার নাম হলো পলাশ শিকদার আর শাশুড়ির নাম সফিয়া বেগম।
আর তারা রাজশাহীতে রয়েছে, কিন্তু তারা এখন রাজশাহীর ঠিক কোন স্থানে আছে সে খবর জানে না কেউই। তাছাড়া তারা এখান থেকে চলে গিয়েছে অনেক বছর, তাই এখানকার কারোর সাথে তাদের যোগাযোগও নেই তেমন। ধূপটা পা ফেলে তুর্য এসে বসলো খাবার টেবিলে, কাঁধের কোটটা ঝুলিয়ে রাখলো চেয়ারের সাথে। ইতিমধ্যে তুর্যের মা বাবা, ছোট দুই ভাই তৌফিক, তারেক এবং চাচা চাচিরা খেতে বসে পড়েছে টেবিলে। তুর্য নিজের প্লেটে খাবার নিতে নিতে বলল, মা, আমার বউটা কেমন ছিল? জানি না। তাহমিনা বেগমের কাট কাট কণ্ঠের জবাব। বিরক্তিতে চোখ মুখ মুচকিল তুর্যের। এই কয়দিন ধরে বউয়ের একটা ছবি চেয়েছিল, তার মা তাকে দিতে পারেনি। এখন অত্যন্ত এইটুকু তো বলবে তার বউকে দেখতে কেমন। না, তাও বলতে চাইছে না। কপাল ভাঁজ ফেলে তুর্য তাকালো নিজের বাবার পানে, সন্ধিহান সুরে প্রশ্ন করল, আব্বু, তোমার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কি ঘসিটি বেগমের কোনো সম্পর্ক ছিল? মানে পূর্বপুরুষ? থামলো তুর্য, আবারও বলল, সরি, ওটা পূর্বপুরুষ হবে না, পূর্ব নারী হবে। ঘসিটি বেগম কি তাদের পূর্ব নারীদের মধ্যে কেউ একজন ছিল? ছেলের কথায় কিছুটা অবাক হলেন মোজাম্মেল চৌধুরী। তার শ্বশুরবাড়ির সাথে আবারও খোসটি বেগমের সম্পর্ক কেন থাকবে? অবাক কণ্ঠে মোফাজ্জল চৌধুরী শুধালেন, কেন? নয়তো তোমার বউ এই ঘসিটি বেগমের মতো আচার আচরণগুলো কোথা থেকে পেয়েছে বলো তো? তাহমিনা বেগম কটমট করে তাকালেন ছেলের পানে। এই ছেলের জন্য কিনা সে রাত দিন এক করে কেঁদেছেন, বারবার অনুতপ্ত হয়েছেন এটা ভেবে যে তার জন্য ছেলের জীবন নষ্ট হয়েছে। সে যদি ঘুণাক্ষরও টের পেতেন তার ছেলেটা দিনে দিনে বিদেশের মাটিতে এমন বজ্জাত পয়দা হয়েছে, তাহলে দেশে আসতেই বারণ করে দিতেন, অবশ্য কল করে বলে দিতেন। তোমার বাবা দেশে ফেরার দরকার নেই, তুমি ওই দেশের মাটিতেই ঘাঁটি গাড়ো। তবে তাহমিনা বেগম মুখে বললেন না কিছু। এই ছেলের সাথে কথা বলা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। এর রন্ধ্রে রন্ধ্রে এখন মিশে আছে বজ্জাতি আর নির্লজ্জতা। এরপর আর খাবার টেবিলে কথা হলো না তেমন, চুপচাপ হয়ে গেল সবাই। তুর্য খেয়ে দিয়ে বেরিয়ে পড়ল। আজ রাজ্যের উদ্দেশ্যে রওনা হবে সে, পুরো রাজ্যে চষে ফেলবে, তবুও তার বউকে চাইই চায়। ব্যস্ত সড়কে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আবার ক্ষণিক পর পর ধীর গতিতে চলে উঠছে গাড়িগুলো। সময়টাও দুপুর গড়িয়ে প্রায় বিকেলের দিকে ঠেকেছে। তুর্যরা কেবলই রাজ্যের মধ্যে ঢুকেছে, ছোটখাটো একটা জ্যামে পড়ে আছে তাদের গাড়িটা। আরও সামনে ড্রাইভিং সিটে বসে আছে, আর পিছনের সিটে বসে ল্যাপটপে নিজের কিছু কাজ করছিল তুর্য। আরুষ গাড়ির জানালা গলিয়ে তাকালো সম্মুখ পানে, দেখলো জ্যামে ছেড়েছে, তবে তাদের সামনে গাড়িটা চলছে না। ছেলেটা এদিক ওদিক পর্যবেক্ষণ করে দেখলো সামনের গাড়ির পাশে ফাঁকা আছে, চাইলেই ওভারটেক করা যায়। বাংলাদেশের রাস্তায় এই ওভারটেক আর কি, সাধারণ একটা ব্যাপার। আরুষ গাড়ি স্টার্ট করলো, সম্মুখের গাড়িটা ওভারটেক করে উঠতে হুট করে কেউ একজন এসে পড়লো গাড়ির সম্মুখে। সম্মুখের গাড়িটা ওভারটেক করে উঠতেই হুট করে কেউ একজন এসে পড়লো গাড়ির সম্মুখে। হকচকে উঠল আরুষ, দ্রুত ব্রেক কষল। আচমকা ব্রেক কষার বেজায় বিরক্ত হলো তুর্য। হাতের ল্যাপটপটা পড়ে যেতে যেতেই ধরে ফেলল সে, কপালে ভাঁজ ফেলে উদ্যত হলো কিছু শক্ত কথা বলতে। তবে সম্মুখভাগের অবস্থা অবলোকন করে আর কিছু বলল না, বিরক্ত ভঙ্গিতে আবারও দৃষ্টি নিক্ষেপ করলো ল্যাপটপে। আরুষ হন্তদন্ত হয়ে গাড়ি থেকে বের হলো, দেখলো কলেজের পোশাকে একটা মেয়ে বসে আছে গাড়ির সম্মুখে। বসে বসে কিছু একটা নিয়ে টানাটানি করছে ভীষণভাবে। আরুষ এগিয়ে গেল তার পানে, অপরাধীর ন্যায় বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি। মেয়েটা চোখ তুলে তাকালো আরুষের পানে, গোলগাল চেহারায় দারুণ এক কণা সে, উজ্জ্বল শ্যামবর্ণা মুখশ্রীতে ক্রোধ স্পষ্ট। আরুষের কণ্ঠ শুনে যেন খেপে গেল আরও, মুহূর্তেই অগ্নিমূর্ত ধারণ করলো সে। গলা থেকে কিছু একটা খুলে উঠে দাঁড়ালো, ঝাঁঝালো কণ্ঠে বলল, কিসের দুঃখিত? দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? দেখেছেন আপনার জন্য আমার কত বড় ক্ষতি হলো? হাতটাও ছুলে গেছে, কলেজ কার্ডটাও আপনার গাড়ির নিচে পিষে ইন্তেকাল করেছে। আরুষ পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। সত্যি কনুয়ের কাছে থেকে ঝুলে গেছে মেয়েটার, লাল রক্তেরও আবির্ভাব দেখা যাচ্ছে। আসলে দোষটা আরুষেরই। সে দেখেছে তার সম্মুখের গাড়িটা দাঁড় করানো, তখনই বোঝা উচিত ছিল সামনে কোনো ঘাপলা আছে, নয়তো যানজট ছাড়তেও গাড়িটা এগোচ্ছে না কেন। কিন্তু সে তা করেনি, উল্টো দুর্নীতি করে পাশ থেকে একটু ফাঁকা জায়গা দেখেই গাড়ির সামনে তুলে দিয়েছে। অনুতপ্ত হলো ছেলেটা, আমতামত করে বলল, দুঃখিত। কিসের দুঃখিত? আপনার দুঃখিত ধুয়ে ধুয়ে কি পানি খাবো আমি? কত বড় সাহস! সামনে গাড়ি দাঁড় করানো দেখেও পেছন থেকে গাড়ির সামনে ঠেলে দিয়েছিল আপনি। থামলো মেয়েটা, আবারও ঝাঁঝালো কণ্ঠে বলল, এই এই আপনাকে গাড়ি চালানোর লাইসেন্স কে দিয়েছে? হ্যাঁ, আমি আপনার গাড়ি চালানোর লাইসেন্সটাই কেড়ে নিব এক্ষুনি, বেয়াদব ড্রাইভার কোথাকার। মানুষ কাচুমাচু মুখ করলো, হয়তো আবারও একবার দুঃখিত বলতে চাইলো, তবে সে মুখ খোলার আগেই গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো ভারী এক কণ্ঠস্বর। তুর্য ল্যাপটপে দৃষ্টি রেখে গম্ভীর কণ্ঠে বলল, কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় করো এটাকে আরুষ।
তুর্যের কথায় আরও ফুঁসে উঠল মেয়েটা। গাড়ির খোলা জানালা গলিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো তুর্যর পানে। দাঁতে দাঁত চেপে উদ্যত হলো কিছু শক্ত কথা বলার জন্য, তবে সে সুযোগ আর হয়ে উঠল না। সামনের বাস থেকে ডাক পড়লো তার আগে। বাসের জানালা থেকে অন্য আর একটা মেয়ে হাত বাড়িয়ে বলল, এই সেমরি, গাড়ি ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি আয়। মেয়েটা আর কথা বাড়ল না। তীব্র সুচালো দৃষ্টিতে শেষ একবার তাকালো সূর্য এবং আরুষের পানে, যেন দৃষ্টি দিয়ে বুঝিয়ে গেল, তোদের তো আমি দেখে নেব, সাহস থাকলে আমার সামনে পড়িস। এইটুকু মেয়ের এমন ধারালো দৃষ্টিতে প্রথমে আরুষ ভরকে গেলেও পরক্ষণে নিজেকে সামনে নিল সে। মেয়েটা দৌড়ে চলে গেল বাসের পানে। আরও স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়ির দিকে যেতেই চোখে পড়ল চাকার দিকে পড়া কলেজ কার্ডটার দিকে। ছেলেটা একটু ঝুঁকে কৌতূহলবশত হাতে তুলল কলেজ কার্ডটা। কার্ডের উপরে অংশটা নষ্ট হয়ে গেছে, ছবি বা কলেজের নামটা বোঝা যাচ্ছে না তেমন, তবে মেয়েটার নাম পরিচয় এখনও স্পষ্ট। আরুষ বলল মেয়েটার নাম পরিচয়, চমকে উঠল সাথে সাথে। হাত পায়ে কাঁপন ধরল তার। এটা কি সত্যি নাকি ভুল দেখছে? আরুষ আবারও পড়ল কার্ডে থাকা মেয়েটার নাম পরিচয়। ঘাড় বাঁকিয়ে একবার তাকালো সূর্যের পানে। তার কি এখনই এই তুর্যকে কিছু বলা উচিত নাকি চেপে যাওয়া উচিত? কিন্তু পরে যদি তুর্য কিছু জানতে পারে, নির্ঘাত তাকে কুচি কুচি করে একদম কেটে ফেলবে। এলোমেলো পা ফেলিয়ে তুর্যের পানে এগিয়ে গেল আরুষ। এদিক ওদিক নজর ঘুরিয়ে ডাকলো, স্যার। তুর্য ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল, গাড়ি ছাড়বি নাকি আমি এই মাঝ রাস্তায় অন্য ড্রাইভারের খোঁজ লাগাবো? আরুষ ঠকিল, আমতা আমতা করে বলল, স্যার, একটু আগের মেয়েটা কি হয়েছে? মেয়েটা তার কলেজের কার্ড ফেলে গেছে। তুর্য বিরক্ত হলো বেজায়। ছেলেটা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কি মেয়ে মেয়ে করে হেদিয়ে মরছে। কণ্ঠে বেশ বিরক্তি নিয়ে তুর্য বলল, তো কলেজ কার্ড অনুযায়ী মেয়েটার নাম পৃথা ইসলাম, বাবার নাম পলাশ শিকদার, মায়ের নাম সুফিয়া বেগম। ল্যাপটপের কিবোর্ডে হাত থেমে গেল তুর্য। তড়িৎ গতিতে সে ফিরে তাকালো আরুষের পানে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না ছেলেটা। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বললি তুই? আবার বলতো। আরুষ আর একবার উল্টো পাল্টা দেখলো কলেজ কার্ডটার, অতঃপর আবার বলল, স্যার, এই মেয়েটা সম্ভবত আপনার মুরগির বাচ্চার মতো বউ ছিল। কার্ডের জন্ম তারিখ অনুসারে এই মেয়েটার বয়সও 17। তুর্য নিজের কোল থেকে ল্যাপটপটা পাশে রাখলো দ্রুত। হুড়মুড়িয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ব্যস্ত ভঙ্গিতে আশপাশে দৃষ্টি নিক্ষেপ করলো সে। অস্থির কণ্ঠে শুধালো, কোথায়? আমার বউ কোথায়? আরুষ হাত দিয়ে সম্মুখের দিকে একটা চলন্ত বাস দেখিয়ে দিল। মিনমিনিয়ে বলল, আপনার বউ ওই বাসে চলে গেছে স্যার। তুর্য তাকালো বাসের পানে, কপাল কুঁচকে বলল, তাহলে তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? আহাম্মক, তাড়াতাড়ি বাসটার পিছনে। আরুষ ব্যস্ত পায়ে গাড়িতে উঠে বসলো। তুর্য উঠে বসতেই গাড়ি স্টার্ট দিল সে। ছুটে চলল বাসটার পিছু পিছু। কিন্তু হাই, ভাগ্য বুঝি এবারও সহায় হলো না। কিছুটা দূরে গিয়ে আবারও জ্যামে পড়ে বাসটা হারিয়ে ফেল তুর্য আর আরুষ। হতাশ হলো তুর্য। গাড়ির সিটের সাথে গা এড়িয়ে দিয়ে থমথমে কণ্ঠে বলল, একবার দেখা পাই আমার বেয়াদব বউটার, আগে 2-4টা থাপ্পড় মেরে নেব, তারপর আদর ভালোবাসা। জ্বালিয়ে মারছে শুধু আমায়। আরুষ চুপ রইল, উত্তর দিল না কোনো। কিন্তু সময় পর আবারও নিজের মুখ খুলল তুর্য। হতাশ কণ্ঠে বলল, আমি বউকে খুঁজে মরছি আর বউটা আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। এবার মুখ খুলল আরুষ। মিনমিনিয়ে কণ্ঠে বলল, কিন্তু স্যার, আপনার বউ তো জানে না আপনি তাকে খুঁজছেন। তেতে উঠল তুর্য। দাঁতে দাঁত চেপে বলল, কেন জানবে না? মাত্র 10 বছর বয়সে আমার মতো একটা দামড়া ছেলেকে বিয়ে করে জামাই জুটিয়ে ফেলতে পারলো, অথচ তার জামাই যে তাকে খুঁজতে পারে তা জানে না। লেদা বউ আমার। ফোঁস করে কয়েকটা নিঃশ্বাস ফেলল তুর্য। চোখ বন্ধ করে নিল সিটের সাথে মাথা এলিয়ে। কিঞ্চিত সময় অতিবাহিত হতেই কিছু একটা ভেবে ধপ করে চোখ দুটো খুলল আবারও। সোজা হয়ে বসে বলল সে, আমার বউ কি আমাদের গাড়ির সামনে পড়ে কোনো ব্যথা পেয়েছে? আরুষ আমতা আমতা শুরু করলো। এখন যদি সে বলে দেয় যে মেয়েটার হাত চলে গেছে, তাহলে কেমন রিয়াক্ট করবে তুর্য? নিশ্চয়ই তাকে এই মাঝ রাস্তায় গাড়ি থেকে ঠেলে ফেলে দিবে। আর যদি না বলে বা মিথ্যা বলে, তবে পরে জানতে পারলে ঘাট থেকে মাথায় আলাদা করে দিবে। সেই হিসেবে সত্যিটা বলাই বাঞ্ছনীয়। আরুষ সময় নিল একটু, অতঃপর তুতলিয়ে বলল, হাতের কোনোইটা একটু চলে গেছে, রক্ত বের হয়েছিল। তুর্যের বুকটা ছ্যাঁত করে উঠল যেন। এতদিন পর বউটাকে যাও একটু খুঁজে পেয়েছিল, তাও বউটা তার তরফ থেকে আঘাত নিয়ে গেল। মুহূর্তেই চেতে গেল তুর্য। খ্যাপাটে কণ্ঠে বলল, তুই দেখে শুনে গাড়ি চালাবি না আহাম্মক। আজ তোর জন্য আমার মুরগির বাচ্চার মতো বউটা আঘাত পেল। তোর গাড়ি চালানোর লাইসেন্স আমি কেড়ে নেব বেয়াদব।
এই তোকে গাড়ি চালানোর লাইসেন্স দিয়েছে কে বলতো? আরুষ বলল মহাফাসাদে, যেমন স্বামী তেমনই তার স্ত্রী। দুজনেরই নজর তার নিষ্পাপ লাইসেন্সের উপর। তবে এই লাইসেন্স তো তুর্যই তাকে এনে দিয়েছিল। আরুষ ঘাড়বারকে তাকালো তুর্যর পানে, কিছুটা ঠান্ডা কণ্ঠেই বলল, লাইসেন্স? তা তো দিয়েছে সরকার, তবে এই লাইসেন্স করার পিছনে টাকা ঢেলেছেন আপনি। আরুষের কথায় থতমত খেয়ে গেল তুর্য। আমতামতা করে বলল, বেটা বদমাইশ, চোখ কোথায় রেখে গাড়ি চালাস? বাসর সারার আগে বউকে পিষে দিয়ে আমাকে বিধবা করার পায়তারা করছিলি। মীর জাফরের বংশধর কোথাকার। রাতের পরে দিনের দেখা মিলেছে। সকালের সূর্যটা ধীর গতিতে তার উজ্জ্বলতা বাড়াচ্ছে। সকাল হতেই দুর্য নেমে পড়েছে তার বউয়ের খোঁজে। কাল এখানে আসতে আসতেই বিকাল করিয়েছিল। তারপর আবারও হোটেল ঠিক করে হোটেলে উঠেছে, তাই আর গতকাল খোঁজাখুঁজির সুযোগ পায়নি। তাছাড়া যেহেতু রাজ্যের এই এলাকাতেই মেয়েটার দেখা মিলেছে এবং কলেজ কার্ড পেয়েছে, তার মানে মেয়েটা এই এলাকাতেই থাকবে এবং এই এলাকারই কোনো কলেজে পড়বে। দুর্য 2টা কলেজে খোঁজ ফেলেছে ইতিমধ্যে, কিন্তু বউয়ের দেখা পায়নি কোথাও। দুর্যোর বুঝে আসে না, শহরের বুকে এই একটা এলাকাতে এত কলেজের কি প্রয়োজন? একটা কলেজ হলেই তো পারতো। এখনো আশেপাশে 2-3টা কলেজ আছে। এই 2-3টায় খুঁজে না পেলে আবারও নতুন করে খোঁজ লাগাতে হবে বউয়ের। ছেলেটার ভাবনার মধ্যেই তারা এসে থামলো একটা মহিলা কলেজের সম্মুখে। আরুষ আর দুর্য একসাথে নামলো গাড়ি থেকে। গেট পর্যন্ত যেতেই হঠাৎ পকেটে প্রবল ঝংকার তুলে বেজে উঠল দুর্যর মুঠো ফোনটা। ছেলেটা পকেট থেকে মোবাইলটা বের করলো, মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আরুষকে বলল, তুই গিয়ে খোঁজ নে, আমি কথা বলে আসছি। পৃথা হন্তদন্ত হয়ে ছুটে আসছিল কলেজের পানি। ঘুম থেকে উঠতে উঠতেই আজ দেরি হয়ে গেছে তার। কাল হাতের বাঁধে রাতে ঘুমাতেও পারেনি একটু। শেষ রাতে একটু ঘুমিয়ে পড়েছিল, ফলস্বরূপ উঠতে উঠতেই দেরি হয়েছে। সকালে আর কলেজে আসতেও দেরি। পৃথা হাত উঁচিয়ে হাত ঘড়ি দেখল, ক্লাসের বাকি আর মাত্র 5 মিনিট। দ্রুত পা চালালো মেয়েটা। হন্তদন্ত হয়ে কলেজে ঢুকতে গিয়ে বাধা পেল, কারণ শক্তপোক্ত বক্ষের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গেল নিচে। গতকালে আঘাতপ্রাপ্ত স্থানে আবারও আঘাত পেল। চোখ মুখ কুঁচকে কণ্ঠে আহাম হলো ব্যথা ধ্বনি তুলল মেয়েটা। ব্যথার স্থানে আবারও ব্যথা পেয়ে চোখ জোড়া টলমল হলো তার। মাথা তুলে সম্মুখের দিকে তাকাতেই আবিষ্কার করলো অতীব মাত্রায় এক সুদর্শন যুবককে। কানে মোবাইল নিয়ে বেশ গম্ভীরভাবে কথা বলছে কারোর সাথে। এদিকে তার হাতের মতো দেহের সাথে ধাক্কা খেয়ে যে এক রমণীর যে নাজেহাল অবস্থায় মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, সেদিকে বিন্দু মাত্রায় ভ্রুক্ষেপ নেই যুবকের। পৃথার রাগ লাগলো খুব। টাকর টাকর নয়নে সে তাকালো সুদর্শন যুবকের পানে। কালো প্যান্টের উপরে শক্তপোক্ত পুরুষের শরীরে শুভ্র রঙের একখানা ছাড় জড়িয়েছে যুবক। গলার কাছে একখানা কালো চশমা চলছে। পৃথা তাকালো লোকটার মুখ পানে। একটু বেশি ফর্সা মনে হচ্ছে ছেলেটাকে, কেমন ইংরেজদের মতো। ফর্সা গালে আবার গাঢ় কালো চাপদান স্থান, কিঞ্চিত মাত্রায় বড় চুলগুলো পিছনের দিকে ঠেলে রাখা। পৃথার ভ্রু কুঁচকে এলো। লোকটাকে কোথায় যেন দেখেছে মনে হচ্ছে। হ্যাঁ, এ তো গতকালের সেই লোক, যে লোকের গাড়ির সাথে ধাক্কা লেগেছিল পৃথার। লোকটা টাকার গরম দেখিয়েছিল বেশ। ভাগ্যিস এই লোককে দেখে ক্রাশ খেতে খেতে বেঁচে গেছে সে, নয়তো এমন একটা ব্রিটিশ লোকের উপরেই ক্রাশ খেয়ে জীবনটা তার বরবাদ হয়ে যেত। মানুষ সুদর্শন হলেই যে তার মন সুন্দর হয় না, এই লোককেই তার জলজান্ত প্রমাণ। নাক মুখ মুচকে নিচ থেকে উঠে দাঁড়ালো পৃথা। তার কানের কাছে বেজে উঠল দুর্যের বলা গতকালের সেই কথাটা। কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় কর এটাকে। কথাটা মনে পড়তেই ক্রোধের ফোঁস করে উঠল মেয়েটা। সে কি ভিক্ষুক নাকি যে টাকা দিয়ে বিদায় করবে? নাকি টাকার জন্য ষড়যন্ত্র করে লাফিয়ে দিয়ে তার গাড়ির সম্মুখে পড়েছিল শুনি? উল্টো তারা দুর্নীতি করে ট্রাফিক নিয়ম ভেঙে গাড়ির সামনে তুলে দিয়ে জখম করেছিল তাকে। টাকার বিষয়টা বেশ অপমানে লেগেছে পৃথার। এমনি মেয়েটা বড্ড শান্ত নম্র, কিন্তু এই টাকার অপমানটা মেনে নিতে একদম ইচ্ছুক নয়। অবশ্য টাকার কথাটা না বললে মেয়েটা এতটাও রাখতো না। গতকাল আর আজকে রাগ নিয়ে তুর্যের পানে অগ্নি দৃষ্টিতে তাকালো পৃথা। কণ্ঠে ক্রোধ উঠে বলল, এই বড় লোকের অহংকারী ছিলেন আপনি, আমায় ধাক্কা মেরে ফেললেন কেন? হ্যাঁ, তুর্য ভ্রু কুঁচকালো মেয়েটার কথায়। মোবাইলে থাকা ব্যক্তিকে বলল। পরে কথা বলছি। কলটা কাটলো তুর্য। আশেপাশে তাকিয়ে বলল, জি, আমাকে বলছো? আপনাকে ছাড়া তো এখানে আর কাউকে দেখছি না, আর ধাক্কাটাও আপনার হাতির মতো দেহের সাথেই লেগেছে আমার। তুর্যের চোখ তো বড় বড় হলো। নিজের দেহের পানে তাকালো সে। যথেষ্ট সুঠাম দেহের অধিকারী তুর্য, আর এই মেয়ে কিনা তাকে বলছে হাতির মতো দেহ। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, তুমি কি বললে আমাকে? আমার হাতির মতো দেহ? নিশ্চয় চোখ নষ্ট তোমার। চোখের ডাক্তার দেখাও অতি দ্রুত। থামলো তুর্য। আবারও বলল, আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে দেইনি, বরং তুমি তোমার ওই পাটকাঠির মতো দেহ নিয়ে মাছির মতো আমার উপরে উড়ে এসে পড়েছিলে। আমি আবার আমার দেহের উপরে কোনো মশা মাছি
সহ্য করতে পারি না, তাই টোকা মেরে ফেলে দিয়েছি। পৃথা ফুঁসে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, এই এই কি বললেন আপনি? আমি পাটকাঠির মতো? মোটেই না, আমি একদম ঠিক আছি। ব্রিটিশ লোক একটা। তুর্য কটমট করে তাকালো পৃথার পানে, অত্যন্ত ক্রোধের সাথে শুধালো, কি বললে তুমি? আমি ব্রিটিশ লোক? দেখতে শুনতে তো ব্রিটিশদের মতো, অবশ্য মনটাও ব্রিটিশগিরিতেই ভরপুর। মুখ সামলে কথা বলো বেয়াদব মেয়ে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? মুখ বাঁকালো পৃথা, বেঞ্চি কেটে বলল, জানি তো, 1947 সালে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে পালানোর সময় তাদের কোল থেকে ভুলবশত বাংলার মাটিতে পড়ে যাওয়া ব্রিটিশের বাচ্চা আপনি। রন্ধ্রে রন্ধ্রে যার ব্রিটিশগিরি, ব্রিটিশদের বংশধর কোথাকার। এবার যেন ক্রোধে ফেটে পড়ল তুর্য, অগ্নি কণ্ঠে বলল, একটুখানি 5 আঙ্গুলের মেয়ে, বড়দের কিভাবে সম্মান করতে হয় জানো না তুমি? পরিবার থেকে এইটুকু শিক্ষাও পাওনি নাকি, অভদ্র মেয়ে? পৃথা চোখে চোখ রাখলো তুর্য, দৃঢ় কণ্ঠে বলল, পরিবার থেকে ঠিকই শিক্ষা দিয়েছে, তবে সম্মানটা বড় ছোট দেখে হয় না, হয় মানুষের মন মানসিকতা আচার আচরণ দেখে। আমি অবশ্যই কোনো অহংকারী টাকার গরমওয়ালা ছেলেকে সম্মান করি না। গতকাল পৃথার কথার মধ্যেই তুর্যর মোবাইল বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে আরুষের নাম দেখে কলটা ধরল সে। পৃথার পানে এক পলক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, হ্যাঁ আরুষ বল। আরুষ তেমন কথা বাড়ালো না, সরাসরি বলল, আপনার মুরগির বাচ্চার মতো বউকে পেয়ে গেছি স্যার, ভিতরে আসুন। তুর্যর কলিজা শীতল হলো, একটু আগে চটে যাওয়া মেজাজটা ঠান্ডা হলো মুহূর্তে। কল কেটে তাকালো সে পৃথার পানে, ফুরফুরে মেজাজে বলল, নিহাত মন মেজাজটা ভালো হয়ে গেছে আমার, আর ভিতরেও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা পড়ে গেছে, নয়তো তোমাকে দেখে নিতাম আমি, বেয়াদব মেয়ে। কথাটা বলেই কলেজের ভিতরের দিকে পা বাড়ালো তুর্য। পিছন থেকে পৃথা মুখ বাঁকালো, গলা উঁচিয়ে বলল, আরে যান যান, অহংকারী ব্রিটিশ পুরুষ কোথাকার। তুর্য শুনলো পৃথার কথাগুলো, তবে পাত্তা দিল না। এখন তার মন পড়ে রয়েছে কলেজের ভিতরে। এতদিনের অপেক্ষা বুঝে এই শেষ হলো। মুরগির বাচ্চার মতো বউটাকে একটা দর্শনের জন্য মনটা আনচান আনচান করে উঠল তার। পৃথা আর কিছু বলল না, পিছন ঘুরে রওনা হলো নিজের বাড়ির উদ্দেশ্যে। আজ আর ক্লাস করবে না, এমনি দেরি হয়ে গেছে। কলেজে গেলে স্যাররা এখন বাইরেই দাঁড় করিয়ে রাখবে, বকা দিবে। তার থেকে বরং বাড়িতে গিয়ে মা বাবাকে হাতের ক্ষত দেখে কেড়ে কেটে কলেজে কল করিয়ে অসুস্থতার বাহানা দিবে। সময় গড়ালো, তুর্য বেশ কিছুক্ষণ বসে রইল প্রধান অধ্যাপকের কক্ষে, কিন্তু পৃথা দেখা নেই। দপ্তরে এসে জানান দিল। পৃথা আজ কলেজে আসেনি। আবারও হতাশ হলো তুর্য, বিড়বিড়িয়ে বলল, ফাঁকিবাজ বউ একটা। তবে এবার আর ভুল করলো না ছেলেটা। কলেজ কর্তৃপক্ষ এবং পৃথার সাথে পড়া ছাত্রীদের থেকে মেয়েটার বাসার ঠিকানা নিয়ে নিল, অতঃপর যাত্রা শুরু করলো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। খানিক সময়ের মধ্যেই তুর্য এসে পৌঁছালো পৃথাদের বাড়িতে। বেশ বড়সড় শৌখিন বাড়িটা। তুর্য ওষ্ঠ বাঁকিয়ে হাসলো, আরুষের পানে তাকিয়ে বলল, নিশ্চয়ই আমার রাজাকার শ্বশুর আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখে রাজাকারের মতো এরও টাকা মেরে দিয়ে এত সুন্দর বাড়িটা করেছে। আরুষ প্রত্যুত্তর করলো না কোনো। এমনিতেও তুর্যর এই কথার পরিপ্রেক্ষিতে কী বলা উচিত জানা নেই তার। তুর্য এগিয়ে গেল পৃথাদের ঘরের দরজার সম্মুখে। কলিং বেল বাজাতে হাত বাড়িয়েও ফিরিয়ে নিল সে। নিজেকে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল যে সব পরিবারই আছে কিনা। প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছে, যদি সকলের নজরই না কাটতে পারে তবে এই সুদর্শন হয়ে লাভ কি শুনি। নিজের পর্যবেক্ষণেও সন্তুষ্ট হলো না ছেলেটা। আরুষের পানে তাকিয়ে প্রশ্ন করলো, সব ঠিক আছে তো আরুষ? আরুষ আপাতমস্তক পর্যবেক্ষণ করলো তুর্যর, অতঃপর হাসি মুখে বলল, একদম স্যার। তুর্য আশ্বস্ত হলো, হাত বাড়িয়ে বাজালো কলিং বেলটা। মিনিট খানেকের মধ্যে একজন যুবক এসে দরজাটা খুলল। নম্র কণ্ঠে তুর্যকে প্রশ্ন করলো, জি, আপনারা কারা আর কাকে চাই? এটা পলাশ শিকদারের বাড়ি না? জি উনি কি বাড়িতে আছেন? হ্যাঁ, আপনারা ভিতরে আসুন। তুর্য আরুষকে নিয়ে ভিতরে ঢুকলো। ছেলেটা তাদের দুজনকে বসতে বলে একটু গলা উঁচিয়ে ডাকলো পলাশ শিকদারকে। বলল, বাবা, তোমার সাথে দেখা করতে কারা যেন এসেছে। পলাশ শিকদার নিজের কক্ষে ছিলেন। কেউ তার সাথে দেখা করতে এসেছে শুনেই কক্ষ থেকে বাইরে এলেন। বসার কক্ষে ঢুকতে ঢুকতে বললেন, কই কারা এসেছে? তুর্য বসা থেকে উঠে দাঁড়ালো, ভালোভাবে তাকালো পলাশ শিকদারের পানে। অনেক বছর আগে দেখেছিল সে এই লোকটাকে। আগের মতো তরতাজা এখন আর নেই তিনি। চামড়ায় ভাঁজ পড়েছে, চুলগুলো শুভ্র রং ধারণ করেছে, মাথার মধ্যেও টাক পড়েছে বিশাল। তবে চেহারায় মিল আছে। তুর্য স্বস্তি পেল, না সে ভুল স্থানে আসেনি, এটাই তার শ্বশুর বাড়ি। তুর্য এগিয়ে গেল পলাশ শিকদারের পানে, অত্যন্ত নম্র কণ্ঠে বলল,
আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। পলাশ সিংদের ভ্রু কুঁচকালেন, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন দুর্যোর পানে। ছেলেটাকে বোধহয় চিনলেন না তিনি, আবারও শ্বশুর বলে সম্বোধন করছে। পৃথা ছাড়া তো কোনো মেয়ে নেই তার, তাহলে এই ছেলে শ্বশুর সে কিভাবে হলো শুনি? পলাশ কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন। তুমি কে? দুর্য বিস্মিত হলো, তার একমাত্র শ্বশুর তাকে চিনতে পারছে না। কি এক মর্মান্তিক ঘটনা! দুর্য মনের কষ্টে কাঁদতে গিয়েও কাঁদল না, নিজের মনকে সান্ত্বনা দিল। রাজাকাররা আমার মতো ভালো মানুষকে চিনে না। অতঃপর ছেলেটা একটু এগিয়ে গেল পলাশ শিকদারের পানে, নিজের পরিচয় দিতে গিয়ে বলল, আপনি আমাকে চিনতে পারছেন না শ্বশুর মশাই? আমি আপনার একমাত্র মুরগির বাচ্চার মতো মেয়ের হাঁসের বাচ্চার মতো জামাই, তুর্য চৌধুরী। পলাশ শিকদার চমকালেন, বিস্মিত দৃষ্টিতে থাকলেন দুর্যের পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি তুমি তুর্য? দুর্য হেসে বলল, জি, আপনার একমাত্র মেয়ের জামাই। দুর্যর উত্তর আসার সাথে সাথেই গম্ভীর হলো পলাশ শিকদারের মুখশ্রী। তার স্মরণে এলো পৃথার বিয়ে, দুর্য চলে যাওয়া এবং তার পরবর্তী পরিস্থিতিগুলো। মনে মনে ক্রোধে জন্মালো বয়স্ক লোকটা, থমথমে কণ্ঠে বলল, তুমি হঠাৎ এখানে ডিভোর্স দিতে এসেছো? তা না আসলেও চলতো। পৃথার সাথে তোমার বিয়ে হওয়ার সময় ওর বয়স কম ছিল, তাই রেজিস্ট্রি হয়নি। আইনি ডিভোর্সের ঝামেলা নেই এখানে। তবে মুখে তালাক দেওয়ার একটা বিষয় আছে। যেহেতু তোমাদের বিয়েটা হয়েছিল, তবে তা সামনে না এসে দূরে থেকে দিলেই ভালো হতো। থামলেন পলাশ শিকদার, আবারও বললেন, পৃথা এই বিয়ে সম্পর্কে কিছুই জানে না। ওর বয়স তখন মাত্র 10। বিয়ে, সংসার, স্বামী কোনোটাই ওর জ্ঞানে ছিল না তেমন। পরবর্তীতে তুমি ওকে ছেড়ে দিলে। আমরা চাইনি আমাদের ভুলের জন্য ছোট্ট মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাক। তাই ওই বিয়েটা সর্বদা ওর সম্মুখে আমরা পুতুল বিয়ে বলেই উপস্থাপন করেছি। সুতরাং এখন যদি তুমি ওর সম্মুখে এসে ওকে তালাক দিতে চাও, বিষয়টা হিতে বিপরীত হতে পারে। ওর মনে বিভিন্ন প্রশ্ন জাগতে পারে। আশা করি তুমি বুঝতে পারছো আমার কথা। তাই তালাকটা দূর থেকে দিলেই ভালো হয়। পলাশ শিকদার গড় করে বললেন কথাগুলো। হঠাৎ এতদিন পর দুর্যোগের সম্মুখে থেকে বেশ চিন্তিত হয়ে পড়েছিল বড় লোকটা। পিতার অল্প বয়সে তাদের ভুলের কারণে যে মেয়েটার জীবনে কত বড় দুর্ঘটনা ঘটে গেছে তা মেয়েকে জানতে দিতে একদম ইচ্ছুক নন পলাশ শিকদার। সে কোনোভাবেই চান না মেয়ের জীবনে আর কোনো দুর্যোগ নেমে আসুক, মন ভাঙুক বা তাদের ভুল বুঝুক। বড় আদরের মেয়ে যে তার, তাই তো এলাকা ছাড়ল, এতগুলো দিন ধরে মেয়ের থেকে এত বড় সত্যিটা লুকিয়ে রেখেছেন। আর আজ কিনা সেই সত্যিটা হেঁটে এসে দাঁড়িয়েছে তার দ্বারে। ছেলেটার প্রতি ভীষণ ক্রোধ জন্মেছে, আবার মেয়ের জন্য চিন্তা হচ্ছে। মেয়েটা কোনোভাবে যদি কখনো জীবনের এত বড় সত্যের মুখোমুখি হয়ে তবে প্রতিক্রিয়া হবে ভেবে পাচ্ছে না পলাশ শিকদার। তারপর যদি জানতে পারে বিয়ের দিনই বিয়ের আসরে তার স্বামী তাকে ত্যাগ করেছিল, তখন কি করবে? পলাশ শিকদার ঠিক জানেন না তার মেয়েটার উপরে উপরে ভীষণ চঞ্চল, চটপটে হলেও ভিতরে ভিতরে একদম নাজুক, ভীষণ আবেগী। নিজের জীবনের এত বড় সত্যি জানলে হয়তো আরও নাজুক হয়ে পড়বে। না, তিনি বেঁচে থাকতে তার মেয়ের ওপর আর কোনো ঝড়ঝাপটা আসতে দিবেন না। এমনিই তাদের ভুলে অল্প বয়সে মেয়েটাকে অনেক ভোগান্তি পোয়াতে হয়েছে। তুর্য শুনলো পলাশ শিকদারের বলা কথাগুলো, বিস্ময়ে চোয়াল ঝুলে গেল তার। যে বউয়ের জন্য তার এত প্রতীক্ষা, এত অস্থিরতা, সে বউ কিনা জানি না বিয়ের কথা। তার রাজাকার শ্বশুরটা তার এত বড় একখানা বিয়েকে পুতুল বিয়ে বলে চালিয়ে দিয়েছে। তুর্যর মুখশ্রী থমথমে হলো, গম্ভীর কণ্ঠে সে বলল, আমি কোনো তালাক টালাক দিতে আসিনি শ্বশুর মশাই। আমি এসেছি আমার বউকে সাথে করে নিয়ে যেতে। তুর্যের কথায় যেন বিস্ফোরণ ঘটল উপস্থিত সকলের মধ্যে। এতদিন পর ছেলেটা এসে এমন কিছু বলবে কল্পনা করেনি কেউ। পলাশ শিকদার চুপ রইলেন, বুঝতে চেষ্টা করলেন তুর্যের মুখভঙ্গি। ছেলেটা কি সত্যি বলছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? পলাশ শিকদার চুপ রইলেও চুপ থাকতে পারল না তার দুই ছেলে, পিয়াস আর পিয়াল। এই ছেলেটা যে তুর্য, সে বাক্য কর্ণে পৌঁছাতেই তাদের মেজাজের পারত্ব হৈ হৈ করে তুণ্ডে পৌঁছে গিয়েছিল। শুধুমাত্র বাবার নরম কণ্ঠের সম্মুখে থেমে রয়েছিল এতক্ষণ, কিন্তু এখন আর ধৈর্য কুলালো না। তার ছোট্ট বোনটার জীবনের সাথে এত বড় একটা খেলা খেলে এখন আবার এসেছে তার বোনকে নিতে। গর্জে উঠল পিয়াস, অত্যন্ত ক্রোধের সাথে বলল, ঠাট্টা করছিস? এতদিন পর এসে তোর সাথে আমাদের সম্পর্কটা হাসি ঠাট্টার হলেও এখন আর তার নেই। তুই যেদিন আমার বোনকে বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিলি, সেদিনই সে সম্পর্কে ইতি ঘটেছে। তুর্য তাকালো পিয়াসের পানে, দৃঢ় কণ্ঠে বলল, আমি মোটেও ঠাট্টা করছি না। আমি আমার বউকে নিতে এসেছি আর নিয়েই যাব। ওঙ্কার তুলল পিয়াল, তুর্যের পানে তেড়ে গিয়ে বলল, কার বউ? কিসের বউ? এক্ষুনি বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে।
আগে জানলে তোকে এই বাড়িতে ঢুকতেই দিতাম না আমি। কেউ স্বীকার করুক বা না করুক, আজ থেকে 7 বছর আগে পৃথার সাথে আমার বিয়ে হয়েছিল। সেই অনুপাতে সে এখন আমার বউ, আর আমার বউকে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। পিয়াল ক্রোধের বশে আবারও তেড়ে গেল তুর্যের পানে, তবে তুর্যকে কোনো আঘাত করার আগেই তাকে থামিয়ে দিলেন পড়ার শিখতে। থমথমে কণ্ঠে সে তুর্যকে বললেন, সে কথা তোমার সেদিন ভাবা উচিত ছিল, যেদিন আমার মেয়েকে বিয়ের আসরে ফেলে গিয়েছিলে। তাছাড়া সেদিন তো বেশ বড় মুখ করে বলেছিলে এই বিয়ে তুমি মানো না। তাহলে আজ কি হলো? তুর্যের মুখশ্রীতে অপরাধী ভাব ফুটে উঠল। নত কণ্ঠে সে বলল, আমি সেদিন ভুল করেছিলাম, আমি জানি। সেই ভুলের প্রায়শ্চিত্তই করতে এসেছি আজ। আমি সবটা মেনেই পৃথাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাইছি। কিন্তু আমি আমার পুরনো ভুলের পুনরাবৃত্তি করতে চাইছি না। আর আমি আমার মেয়েকে কখনোই ওই আর তোমার হাতে তুলে দেব না। তুমি এখন আসতে পারো। ভিতরে ভিতরে ক্রোধে ফেটে পড়ল তুর্য। ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, আমার বউকে আমি নিয়ে যাব, আপনি বাধা দেওয়ার কে? তবে মুখে কিছুই বলল না ছেলেটা। হাজার হলো এটা তার শ্বশুর মশাই। তার উপর আজ প্রথম দিন শ্বশুর বাড়ি এবং শ্বশুরের মুখোমুখি হয়েছে সে। এদের সম্মুখে নিজের ক্রোধ প্রকাশ করে আর খারাপ হতে চাইল না। এমনিতেই বিগত দিনে কম ভুল সে করেনি। কষ্ট টেনে জোরপূর্বক হাসল তুর্য। চোখে মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলে বলল, দয়া করে আমার সাথে এমন রাজাকারদের মতো ব্যবহার করবেন না শ্বশুরমশাই। আমি আমার ছোটোখাটো মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া একদম ভালো নেই। আমার বউটাকে দয়া করে আমাকে দিয়ে দিন, আমি চলে যাই। পলাশিক তার হতভম্ব হলেন। এই ছেলে নির্লজ্জের মতো এসব কি বলছে? ছোটবেলা থেকে যতদূর ছেলেটাকে তিনি দেখেছিলেন তাতে জানতেন তুর্য রকচটা গম্ভীর জেদি ছেলে। এখন তো দেখা যাচ্ছে এ ছেলে নির্লজ্জ ভীষণ। ভাগ্যিস সেদিন তুর্য বিয়ের আসর ছেড়ে চলে গিয়েছিল আর বিয়ে মানবে না বলেছিল, নয়তো এই নির্লজ্জটা আজ মেয়ে জামাই হিসেবে তার গলায় বিঁধে থাকতো। অবশ্য না বিধে বাকি রয়েছেই বা কোথায়। এখনও যেহেতু তালাক হয়নি, তার মানে এই নির্লজ্জটা এখনও তার মেয়ের জামাই। ফস করে একটা নিঃশ্বাস ছাড়লেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে বললেন, বেয়াদব! একদম ঠিক বলেছেন শ্বশুরমশাই। আমার মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া আমি দিন দিন বেয়াদবে পরিণত হচ্ছি। আমার ভিতরে একটু আদব ফিরিয়ে আনতে হলেও আমার বউটাকে আমায় ফিরিয়ে দিন আপনি। একটু দয়া করুন আমার উপর। পলাশ শিকদার হয়তো বলতে চাইছিলেন কিছু একটা, কিন্তু তার আগেই পিয়াস মুখ খুলল। বাবার পানে তাকিয়ে বলল, এটাকে এখনো সহ্য করছো কেন বাবা? এটাকে তাড়াতাড়ি বের করে দাও বাড়ি থেকেই। পিতা একটাবার এ সম্পর্কে কিছু জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? পিয়াসের কথায় দাঁতে দাঁত চাপল তুর্য। বিড়বিড়িয়ে বলল, আগে তো ভেবেছিলাম শুধুমাত্র রাজাকার শ্বশুরমশাই আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছেন। এখন তো দেখছি রাজাকারের সাথে দুটো আলবদর আল শামসও যুক্ত আছে। আরুষ পাশেই ছিল, তাই তুর্য বিড়বিড়িয়ে কথাগুলো বললেও সে বেশ ভালোভাবে শুনেছে সবটা। ছেলেটা একটু ঝুঁকে গেল তুর্যর পানে, ফিসফিসিয়ে বলল, এখন শুধু মোহাম্মদ আলী জিন্না, ইয়াহিয়া খান আর বুট্টুই বাকি আছে স্যার। তারা চলে আসলেই 16 কলা পূর্ণ। আরুষের কথা শেষ হতে না হতেই তারপরে রক্তচক্ষু নিয়ে তাকালো তুর্য। কটমট করে বলল, চুপ থাক আহম্মক, এদের কথা একদম মুখে উচ্চারণ করবি না। ঘসিটি বেগম, রাজাকার, আলবদর, আল শামস এদের সাথেই পারছি না, তার মধ্যে যদি আবার এই 3 বাটপার চলে আসে, এদের সাথে আমি একা মানুষ বুদ্ধিতে কুলাতে পারবো নাকি? আরুষ আমতা আমতা করলো, কিছুটা ভয়ার্থ কণ্ঠে বলল, তবু স্যার, সবাই যখন এসেছে এরাও যদি চলে আসে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, তাহলে এই 3টার সামনে তোকে ধাক্কা মেরে দাঁড় করিয়ে বলবো, এই আহাম্মকটাকে মেরে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে স্বাধীন করে দিয়ে যান। আরুষ চুপসে গেল, আর বলল না কিছুই। পলাশ শিকদার তেতে উঠলেন এবার বেশ, কণ্ঠে ক্রোধ নিয়ে বললেন, আমার মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি চলে যাও। তুর্য তাকালো পলাশ শিকদারের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি বললেই তো আর সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। পৃথা আমার বিয়ে করা বউ, ওকে ডাকুন, বউ নিয়ে চলে যাই। পৃথা ঘরেই ছিল। বসার কক্ষে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এদিকে আসছিল সে। তবে বসার কক্ষে ঢোকার আগেই তাকে থামিয়ে দিল সুফিয়া বেগম। তাড়াহুড়ো করে বললেন, কোথায় যাচ্ছিস? ওখানে ভাইয়ারা তারপর বাবা চিৎকার চেঁচামেচি করছে কেন তাই দেখতে যাচ্ছিলাম। সুফিয়া বেগম ঢোক গিলেন। মেয়েকে কিছুতেই ওখানে যেতে দেওয়া যাবে না এই মুহূর্তে।
তাহলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। একবার মেয়ে যদি সবটা জেনে যায়, ভাবতেই তার গলা শুকিয়ে আসছে সুফিয়া বেগমের। আমতামতা শুরু করলেন তিনি। এদিক ওদিক তাকিয়ে দৃষ্টি ফেলে বললেন, তোর বান্ধবী রিদি কল করেছিল, কি নাকি জরুরি কাজ আছে, এক্ষুনি ওদের বাসায় যেতে বলেছে তোকে। পৃথা ভ্রু কুচকালো। তার জানা মতে রিদির এখন কলেজে থাকার কথা। সে আজ কলেজে যায়নি বলে রিদিও কি যায়নি? হয়তো যায়নি। যাক, আজ বেশ অনেকক্ষণ আড্ডা দেওয়া যাবে। পৃথা মায়ের পানে তাকালো, বলল, আচ্ছা, আমি তাহলে রিদিদের বাসা থেকে ঘুরে আসি। হ্যাঁ যা। মায়ের অনুমতি পেতেই পৃথা সম্মুখের দিকে পা বাড়ালো। কলিজা কাঁপলো সুফিয়া বেগমের। হন্তদন্ত হয়ে সে হাত ধরে আটকালো মেয়েকে। দ্রুততার সাথে বললেন, ওদিকে কোথায় যাচ্ছিস? পিছনের দরজা দিয়ে যা। পৃথার কপালে ভাঁজ পড়ল। তার মায়ের আচার আচরণ কেমন একটা লাগছে আজ। কপালে বিন্দু বিন্দু ঘামের রেস দেখা যাচ্ছে। তার মা কি লুকাচ্ছে কিছু? পৃথা ভ্রু কুচকালো, সন্ধিয়ান কণ্ঠে শুধালো, মা, কিছু কি হয়েছে? আমার কাছ থেকে লুকাচ্ছ কিছু? জোরপূর্বক হাসলেন সুফিয়া বেগম। আমতামতা করে বললেন, না, কি হবে, তুই বরং রিদির সাথে দেখা করে আয়, মেয়েটা কল করেছে অনেকক্ষণ। পৃথা আর কথা বাড়ালো না। তবে মায়ের আচরণও সন্দেহজনক। সে জাগৃতিদের বাড়ি থেকে এসে না হয় দেখা যাবে কি হয়েছে। পৃথা আবারও পা বাড়ালো বসার কক্ষের দিকে। সুফিয়া বেগম ব্যস্ত হয়ে আটকালেন আবারও। অতঃপর বললেন, পেছনের দরজা দিয়ে যা। সুফিয়া বেগম ব্যস্ত হয়ে আটকালেন আবারও। অতঃপর বললেন, পিছনের দরজা দিয়ে যা। কেন? দেখছিস না বসার কক্ষে মানুষ, ঝামেলা হচ্ছে, ঝামেলার মধ্যে থেকে যাওয়ার দরকার কি? সুফিয়া বেগম ভুল কিছু বলেননি। পৃথা শুনল মায়ের কথা। অতঃপর সে পিছনের দরজা থেকেই বেরিয়ে গেল বান্ধবীদের বাড়ির উদ্দেশ্যে। তুর্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো পৃথা। শ্বশুর শালাদের বারবার বেরিয়ে যেতে বলাকে বেহায়ের মতো উপেক্ষা করে বসে রইল ছেলেটা। অথচ তার বউয়ের দেখা নেই। হয়তো এই রাজেকার শ্বশুর আর আলবদর আর আলতাসম শালারা মিলে তার বউটাকে কোথায় সরিয়ে দিয়েছে। নতুবা এতক্ষণও কি একবারও এদিকটায় আসতো না? তুর্য কপাল কুঁচকে ভাবলো কিছুক্ষণ। পলাশিকতে যদি পৃথাকে ইচ্ছাকৃতভাবেই সরিয়ে দিয়ে থাকে, তবে এভাবে এখানে বসে থেকে লাভ কি? পৃথাকে তার ভয়ে সরিয়ে দিয়ে থাকলে অবশ্যই সে যতক্ষণ এ বাড়িতে থাকবে ততক্ষণে মেয়েকে এ বাড়িতে আনবে না। না, এভাবে এখানে বসে থাকাটা ঠিক হবে না। অন্য উপায় ভাবতে হবে। যেভাবেই হোক বউকে তো নিজের নিকট নিতেই হবে। সূর্য বিচক্ষণ ভঙ্গিতে তাকালো বসার কক্ষের আনাচে কানাচে। পলাশিকদের পানে তাকিয়ে বলল, প্রথমবার শ্বশুর বাড়িতে এলাম, অথচ শ্বশুর আর শালাদের ব্যবহারের কি শ্রী! একবার শুধু বউটাকে পাই, তারপর জামাই আদর কড়াই গন্ডায় উসুল করে নেব, এই বলে রাখলাম। পলাশিকদের বিরক্তি নিয়ে তাকালেন তুর্যর পানে। থমথমে কণ্ঠে বললেন, না আমার বাড়ির জামাই আদর তোমার কপালে আছে, আর না আমার মেয়ে তোমার কপালে আছে। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুর্জন দৃষ্টি তীক্ষ্ণ হলো। দৃঢ় কণ্ঠে বলল, চারদিকে শুধু রাজাকার আলবদর আলশামসে ভরপুর, তাতে কি আমি কি কম শক্তিশালী নাকি? 1971 সালের যুদ্ধে এই রাজাকার জনগোষ্ঠী পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে কম চেষ্টা তো করেনি তাদের জিতিয়ে দেওয়ার। তবুও শেষ পর্যন্ত জয়লাভ বাঙালিরাই করেছে। তেমনি আমিও জিতব। একদিন না একদিন এই রাজাকারদের হাত থেকে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করবই করব। এটুকু বলেই থামলো তুর্য। আবারও বলল, বেহায়া যখন হয়েছি, বেহায়া আরও হব। তবুও আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করে ছাড়বো ইনশাআল্লাহ। পলাশিক তার পিয়াস এবং পিয়াল তিনজনই অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। তুর্য উঠে দাঁড়ালো। তাদের এই দৃষ্টিকে অগ্রাহ্য করে গলায় ঝুলানো চশমাটা চোখে পড়ল সে। অতঃপর আরুষকে আদেশ দিয়ে বলল, আরুষ, চলি আমরা, এখানে থেকে আর কাজ নেই আমাদের। কথাটা বলিয়ে তুর্য ব্যস্ত পায়ে বেরিয়ে এলো বাইরে। আরুষ একবার দুই পুত্র সহ পলাশিকদের পানে তাকিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বাইরে। বাইরে এসে দেখলো তুর্য বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আরুষ অবাক হলো খুব। নিজের বসার নিকট এগিয়ে গিয়ে বলল, স্যার, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? তুর্য তাকালো আরুষের পানে। চোখ থেকে চশমা খুলে বলল, তোর বের হতে এত দেরি হলো কেন আহম্মক? দেখছিলি তো ওই রাজাকার আর তার রক্তে করা দুইটা আলবদর আলশামস আমার দিকে কি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছিল। আর একটু হলেই মুরগির বাচ্চার মতো বউটাকে বিধবা করে দিয়ে আমি অক্কা পেয়ে যাচ্ছিলাম বাবা। আরুষ বলল না কিছুই। ট্যাব ডেবিয়ে শুধু চেয়ে রইল তুর্যের পানে। ছেলেটা বোঝার চেষ্টা করলো তুর্য কি সত্যি বলছে নাকি অভিনয় করছে। কারণ তুর্যর সাথে সে যতদিন আছে এর মধ্যে কখনো কাউকে ভয় পেতে দেখেনি সে। তার উপর আবার অভিনয় একদম পাকাপোক্ত এই লোক। আরুষকে মেয়েদের মতো এভাবে ড্যাব ডেবিয়ে চেয়ে থাকতে দেখে বিরক্ত হলো তুর্য। কপাল কুঁচকে বলল, তুই কি আমাকে মারতে চাস, মীর জাফরের বংশধর?
তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি চালু কর। বলা তো যায় না কখন আবার ওই রাজাকার তার দলবল নিয়ে আমার মতো হাঁসের বাচ্চার উপর হানা দেয়। একটু থামলো ধৈর্য, গাড়িতে উঠে বসলো, অতঃপর ভাবুক ভঙ্গিতে বলল, আমি বোধহয় একটা ভুল করেছি আরুষ। আরুষ ড্রাইভিং সিটে বসতে বসতে বলল। কি স্যার? ধৈর্য বড়ই নিরীহ মুখ করে জবাব দিল, আমার শ্বশুরের নামটা রাজাকারের সাথে সাথে শিয়ালও রাখা উচিত ছিল বোধহয়। ব্যাটার শুধু হাঁস মুরগির উপর নজর। দেখছিস না আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছে, আবার হাঁসের বাচ্চার মতো আমিটাকে ধাওয়া করছে। আরুষ শুনলো ধৈর্যের কথা, তার ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, কই, আপনাকে তো কেউ দাওয়া করেনি। আমার শ্বশুর আর শালারা এতক্ষণ তো অনেকবার রক্তচোখ নিয়ে তাকিয়েছিল আপনার দিকে, আবার মারতেও এসেছিল। কই, তখন তো ঠিক তেজি সরে তাদের সাথে কথা বলেছিলেন। বেহাইয়ার মতো বসে রয়েছেন। এবার নিশ্চয়ই কিছু একটা ভেবে এভাবে ডং দেখিয়ে পালিয়ে এসেছেন। আমার শ্বশুরের বদনামও করেছেন। মনে মনে এতগুলো কথা বললেও মুখে কিছু বলার সাহস হলো না আরুষের। এখন কিছু বলা মানে নিজের গলায় নিজে ফাঁসি চড়ানো। এই কথাগুলো একবার যদি আরুষের মুখ থেকে কোনোভাবে বের হয়, দেখা যাবে তার বস তার ঘাড় ধরে রাস্তায় কোনো বড়সড় ট্রাকের নিচে ফেলে বলছে, যা মির্জাফরের বংশধর, ট্রাকের চাকার নিচে পিষে চ্যাপ্টা হয়ে যা। নিজের জানের মায়া তো সব প্রাণীরই আছে। আরুষও তাই চুপ রইল, চুপচাপ নিজের গাড়ি স্টার্ট করলো। পরন্ত বিকেল, সূর্যটা তার তেজ কমিয়ে ঢলে পড়েছে ইতিমধ্যে। আকাশের এক কঞ্জুরে রক্তিম আভাজ ছড়িয়ে জানান দিচ্ছে নিজের বিদায়। সূর্য এক কষণে এসেও দাঁড়িয়ে রয়েছে পিতাদের বাড়ির সম্মুখে। বিকেলের দিকে হুট করে কল এলেও আগামীকাল ঢাকায় ফিরতে হবে তাকে। ব্যবসায় জরুরি কাজ পড়েছে। দেশে ফিরেছে খুব বেশি দিন হয়নি, আর যে কয়টা দিন হয়েছে তাও বউ খোঁজার পিছনেই লাগিয়ে দিয়েছে। ফলস্বরূপ ওদিকে ব্যবসা পড়ে রয়েছে তার নিজ গতিতে। এখনও সে গতিতেও গা ভাসাতে হবে, নয়তো বউকে খুঁজে পেলেও তাকে একটা সুন্দর জীবন দিতে অক্ষম হবে ধৈর্য। তপ্ত নিঃশ্বাস ফেললো ছেলেটা। উঁকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলো পলাশ শিকদারের বাড়ির দিকে। যদি একটা বার দেখা পাওয়া যায় তার মুরগির বাচ্চার মতো বউটার। তাকে দেখার যে হৃদয়ে বড় তৃষ্ণা জমেছে সে বহুদিন আগে থেকে। পৃথা তাদের বাড়ির ছাদেই ছিল, একা একা ঘুরছিল পুরো ছাদময়। মাথায় তার গভীর চিন্তা। দুপুরে তার মা হঠাৎ তাকে রীতিদের বাড়িতে কেন পাঠালো মাথায় ঢুকছে না। ও বাড়িতে গিয়ে দেখলো রীতি কলেজে গিয়েছে। তাহলে সে কল করলো কিভাবে? মাকে এসে প্রশ্ন করলে মা উল্টো রাগ দেখিয়ে বলল, আমি কি তোকে মিথ্যে বলেছি? হবে হয়তো রিদি কল করেনি, অন্য কেউ করেছে, আমি রিদি ভেবেছি। কিন্তু কথা হলো যদি হৃদি কল না করে তাহলে কে কল করেছিল? তার উত্তরও সুফিয়া বেগম দিলেন না। আমতামতা করে বললেন, আমি কি জানি, আমি তো রিদি ভেবেছিলাম। পৃথা নিজ মনে দুপুরে ঘটা ঘটনাগুলো ভাবতে ভাবতে তাকালো রাস্তার দিকে। হঠাৎ তার চোখ আটকে গেল রাস্তার ওপাশে। সূর্যকে দেখে বিন্দুমাত্র চিনতে অসুবিধা হলো না মেয়েটার। এ তো সে ব্রিটিশ লোকটা। পৃথার ভুরু কুচকে এলো, এই লোকটা এখানে কি করছে? সূর্যকে সম্মুখে দেখে মেজাজ বিগড়েল পৃথার। একা একা মনে পড়ল সকল অপমানের কথা। দাঁত কিরমির করে আশেপাশে তাকালো পৃথা। হঠাৎ ছাদের এক কোণে পড়ে থাকা কিছু ইটের টুকরো চোখে পড়তেই মাথায় খেলে গেল শয়তানি বুদ্ধি। ওষ্ঠ প্রসারিত করে হাসল মেয়েটা। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল ইটের টুকরোগুলোর নিকটে। একটু ঝুঁকে হাতে তুলে নিল বেশ বড় সড়ো একটা টুকরোটা। অতঃপর ছাদের কিনারে এসে এক চোখ বন্ধ করে অন্য চোখ দ্বারা নিশানা করলো তুর্যর ফর্সা কপালটা। সময় ব্যয় না করে ডান হাত দ্বারা দ্রুত ইটের টুকরোটা ছুঁড়তে মারলো তুর্যের কপাল বরাবর। বাহ, ইটের টুকরোটা খুব সুন্দরভাবে লেগে গেল তুর্যের কপালে। চমকে উঠল তুর্য। দ্রুত নিজের ডান হাত তুলে কপাল চেপে ধরল সে। কণ্ঠে তুলল আহামূলক ব্যথাতুর ধ্বনি। পৃথা দ্রুত বসে পড়ল আড়ালে, যাতে কেউ দেখতে না পায়। তুর্যর কপালে হাত দিতে আশেপাশে তাকালো। না, কোথাও দেখা যাচ্ছে না কাউকে। তাহলে ইটের টুকরোটা কে মারল? নিশ্চয়ই তার রাজাকার শ্বশুরের দলের কেউ। এছাড়া এখানে তো আর তার কোনো শত্রু নেই। তুর্য দীর্ঘশ্বাস ফেলল, কপাল থেকে হাত নামিয়ে ধরল চোখের সম্মুখে। দেখলো কিছুটা লাল রক্ত লেগে আছে হাতে। তুর্য কপাল টান টান করে দেখলো সে রক্ত। অতঃপর হতাশ কণ্ঠে বলল, আসলাম মুরগির বাচ্চার মতো বউটাকে খুঁজতে, আর বাড়ি ফিরতে হচ্ছে হাঁসের বাচ্চার মতো আমিটার কপাল ফাটিয়ে। সূর্যটা আকাশ দখল করেছে। চারদিকে নিজের উজ্জ্বলতা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের অস্তিত্ব। দুর্যোর ঘুম ভাঙেনি এখনো। হোটেলের শুভ্ররঙা বিছানায় দখল করে উদম শরীরে উপরে শুয়ে আছে সে। কোমর অব্দি পাতলা চাদর টানা, ফর্সা পিঠটা দৃশ্যমান জানালা থেকে আসা মৃদু আলোয়। উস্কো খুস্কো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে। দুর্যোর ঘুমের মধ্যেই কক্ষের দরজাটাই ঢোকা পড়ল। বাহির থেকে আরুষ দরজায় মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, স্যার স্যার। আরুষের ডাক কর্ণে পৌঁছাতে বিরক্ত হলো দুর্য। ঘুমের মধ্যেই চোখ মুখ কুচকে ফেললো ছেলেটা। আরুষ আবারও ডাকলো,
স্যার 9টা বেজে গেছে, আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। 9টা বেজে গেছে? তুর্যের কানে আঘাত হানলো কথাটা। এত দেরি হয়ে গেল আজ তার ঘুম ভাঙতে। আজকে তো বেশ কয়েকদিনের জন্য ঢাকায় চলে যেতে হবে তাকে। ঢাকার উদ্দেশ্যে রওনা করার আগে একবার পৃথার কলেজে যেতে চেয়েছিল, অথচ ঘুম থেকে উঠতে উঠতেই 9টা বাজিয়ে দিল সে। সবই মেয়েটার দোষ। কাল রাতে বউয়ের চিন্তায় চিন্তায় তো ঘুমাতেই দেরি হয়েছে। না মেয়েটা ধরা দিচ্ছে তার নিকট, আর না শান্তিতে থাকতে দিচ্ছে। ধপ করে চোখ মেলল তুর্য, 2 হাতে ভর করে বিছানায় উঠে বসলো। মুহূর্তে ফর্সা শরীর থেকে খসে পড়ল পাতলা চাদরটা। দৃশ্যমান হলো প্রশস্ত বক্ষের পেটানো ফর্সা শরীর। কালো বড় বড় লোমে আবৃত সে বক্ষস্থল। নাভির নিচে পরনের প্যান্টার স্থানে পাওয়ার পেটে 2-4টা ভাঁজ স্পষ্ট। ডান হাত তুলে মাথার চুলগুলো এলোমেলো করে দিল ছেলেটা। অতঃপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে আরুষকে বলল, তুই যা, এখানকার সব কাজকর্ম মিটিয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি। আরুষা দরজা থাকলো না, চুপচাপ প্রস্থান করলো নিজের কাজে। তুর্য মিনিট 10-এর মধ্যে ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। আরুষকে এদিকের কাজে রেখে সকালে নাস্তা না করে চটজলদি বেরিয়ে পড়লো পৃথার কলেজের উদ্দেশ্যে। যদি ভাগ্যের জোরে বউয়ের দেখাটা আজ যে পাই, এমনি কয়েকটা দিন ঢাকায় কাটাবে বিধায় বউকে খোঁজা হবে না। বউটাকে খুঁজে না পেয়ে এই যে কয়েকটা দিনের জন্য সে আবারও ঢাকায় যাচ্ছে, এই যে যে নিদারুণ যন্ত্রণার শিকার হচ্ছে, তা কি তার মুরগির বাচ্চার মতো বউটা জানে? হুম, একদমই জানে না। মেয়েটা তো এইটুকুও জানে না যে তার মতো এত সুন্দর একটা হাঁসের বাচ্চার মতো একটা জামাই আছে। তুর্য পৃথার কলেজের সম্মুখে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। পৃথা আর হৃদি আজ একসাথেই কলেজে আসছিল। শুভ্র রঙের কলেজ ড্রেসে আবৃত মেয়েটার উজ্জ্বল শ্যামরাঙার নরম দেহখানা, মাথার আবার শুভ্র রঙা হেজাব বাঁধা। পৃথাদের কলেজ ড্রেসটা সম্পূর্ণ সাদা। মাঝে মাঝে পৃথার মনে হয় এটা কলেজ ড্রেস নয়, বরং এটা বিধবা ড্রেস। তখন পৃথার খুব করে ইচ্ছে হয় যে কলেজের কর্তৃপক্ষকে জানাতে, যে আপনারা দয়া করে আমাদের এই বিধবা পোশাকটা বাতিল করুন। বিয়ের আগে কেন আমাদের জামাইগুলোকে মেরে বিধবা বা অনুভূতি দিচ্ছেন? মনে মনে কথাগুলো বললেও মুখে কখনো একথা প্রকাশ করতে পারে না মেয়েটা। এত সাহস তো তার নেই। তাছাড়া এইসব কথা কলেজের কর্তৃপক্ষের নিকট বললে তারা নিশ্চয়ই তাকে বেয়াদব বলবে। রাস্তার ফুটপাত ধরে হেলে দুলে হাঁটতে হাঁটতে পৃথার হঠাৎ চোখে পড়ল তুর্যর পানে। ছেলেটা একটা কালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কপালে ওয়ান টাইম একটা ব্যান্ডেজ জলজল করছে। পৃথার স্মরণ এলেও গতকাল তার ঢিল ছোড়ার কথা। মেয়েটার মনে অপরাধবোধ জন্মালো। মায়া হলো তুর্যর জন্য। তবে পৃথার চিন্তার মধ্যেই হৈ হৈ করে উঠল হৃদি। তুর্যের দিকে আঙুল তাক করে বলল, এই লোকটাই তো তোকে কাল খুঁজছিল, আমাদের কাছ থেকে তোর বাড়ির ঠিকানাও নিয়েছিল। পৃথা পুরো কুঁচকাল। এই লোকটাকে তো সে সেদিন দুর্ঘটনার আগে কখনো দেখেছে বলে মনে হয় না, চিনেও না। তাহলে তাকে কেন খুঁজছিল? পৃথা কিঞ্চিত সময় নিয়ে ভাবলো। হঠাৎ তার মনে ভয়ের সঞ্চার হলো। আচ্ছা, কাল খারাপ ব্যবহার করেছে বলে লোকটা বাবার নিকট তার নামে নালিশ জানাতে তাকে খোঁজ নিত। এই মুহূর্তে অপরিচিত একজন পুরুষের তাকে খোঁজার কারণ হিসেবে এই একটা ছাড়া আর কোনো কারণ মস্তিষ্কে আসছে না। এর জন্য বোধহয় গতকাল তাদের বাড়ির সম্মুখেও দেখেছিল তুর্যকে। একটু আগে তুর্যের জন্য পৃথার হৃদয়ে জন্মানো মায়া ফুস করিয়ে উড়ে গেল। সাথে সাথে ক্রোধের পারদটা তরতর করে বেড়ে গেল। লোকটা তাকে দুর্নীতি করে এই গাড়ির চাকা দিয়ে পিষে মারতে চেয়েছিল, তারপর দুঃখিত না বলে টাকার গরম দেখিয়েছিল বেশ। আবার কাল ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কত অপমানমূলক কথা বলল। তার বেলায় কিছু না, সে কিনা কি একটু বলেছে তার জন্য একদম বাবার কাছে নালিশ দিতে পর্যন্ত চলে গেছে। লোকটা যে সামান্য একটা কারণ নিয়ে এমন বাচ্চামির পরিচয় দিবে ভাবতেও পারেনি পৃথা। না, এখন অবধি বাবা পর্যন্ত বিষয়টা যায়নি, আর যেতেও দেওয়া যাবে না। তার আগে এই ব্রিটিশ লোকটাকে শাসাতে হবে, নয়তো বাবার কানে একবার কথাগুলো গেলে বাবা আর আস্থা রাখবে না। পৃথা শক্ত ভঙ্গিতে হেঁটে গিয়ে দাঁড়ালো তুর্যের সম্মুখে। কিঞ্চিত ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি যে সামান্য একটা বিষয় নিয়ে এত দূর যাবেন আমি ভাবতেও পারিনি। তুর্য ভ্রুকুচ গেল পৃথার কথায়। গাড়ির সাথে হেলান দিয়ে থমথমে কণ্ঠে বলল, মানে? হ্যাঁ, এখন তো বুঝতেই পারবেন না। বুঝতে পারবেন আমার বাড়িতে আমার নামে নালিশ দিতে যাওয়ার সময়। কি একটা ছোট ঘটনা যেখানে বেশি অপরাধ আপনার, অথচ আপনি আমার বাবার নিকট আমার নামে নালিশ দিতে এত তৎপর। তুর্যর কুঞ্চিত ভ্রুজোড়া আরও কুঞ্চিত হলো। চোখ ছোট ছোট করে সে প্রশ্ন করল, আমি তোমার নামে তোমার বাবার নিকট নালিশ কেন জানাবো? আজব। পৃথা কপাল কুঁচকাল। সরু দৃষ্টিতে তুর্যের পানে তাকিয়ে বলল, আপনি বলতে চাইছেন আপনি আমার বাবার কাছে নালিশ দেননি আমার নামে, বা ইচ্ছেও পোষণ করেন না? তুর্য নিজের 2 হাত বগল দেওয়া করল। নির্বিকার ভঙ্গিতে বলল, না, আমার অত অযথা সময় নেই যে তোমার মতো একটা অভদ্র বেয়াদব মেয়ের নামে তোমার বাবার নিকট নালিশ দেব। তুর্যর প্রথম বলা না কথাটায় পৃথা স্বস্তির নিঃশ্বাস ফেল। পরের কথাগুলো কর্ণে পৌঁছে দিতে উঠল সে। ঝাঁঝালো কণ্ঠে বলল, এই ব্রিটিশ লোক
কি বললেন আপনি? হ্যাঁ, আমি অভদ্র বেয়াদব? তাহলে আপনি তো বদ পাজি দুর্নীতিগ্রস্ত পুরুষ মানুষ। তুর্য যেতে গেলে মুহূর্তে দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে গাল লাল করে দেবো বেয়াদব মেয়ে। মুখ সামলে কথা বলো, নয়তো তোমার মুখটাই আমি ভেঙে দেব। প্রীতি ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে বলল, ভেঙে দেখুন তো, একদম নারী নির্যাতনের মামলায় 14 বছরের জেলে পুরে দেব। আর তা অবশ্যই আপনার ওই ইংরেজদের বড়লোকি জেল হবে না, হবে আমাদের বাঙালিয়ানা গরিব জেল। তুর্য হতভম্ব হলো। এইটুকু 5 আঙুলের মেয়ে কিনা তাকে জেলে পুরে দেওয়ার ভয় দেখাচ্ছে। এই মেয়ে কি জানে তার আসল পরিচয়? জানলে অবশ্যই জেল শব্দটা তার সম্মুখে উচ্চারণ করারও দুঃসাহস দেখাতো না। তুর্য হিসিয়ে উঠল, পৃথার দিকে তেড়ে গিয়েও নিজেকে সংযত করলো, দাঁতে দাঁত চেপে বলল,